আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রামে সীতাকুণ্ডে অভিযানের সময় সন্ত্রাসী হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত, ৩ র্যাব সদস্য সহ আহত ৪ জন। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে কূটনীতিকদের বৈঠক, নির্বাচন দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা ইস্যু নিয়ে আলোচনা, ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ। এবং একটি দলের চাপে পড়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকের বৈধতা দিচ্ছে ইসি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে নাহিদ ইসলাম পাতানো নির্বাচন প্রতিহতের হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের উপর সন্ত্রাসী হামলায় র্যাব ৭-এর উপসহকারী পরিচালক তৌহিদ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ র্যাব সদস্য সহ ৪ জন। বিকেলে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানের সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। হামলার এক পর্যায়ে ৩ র্যাব সদস্যকে আটকে রাখার খবর পাওয়া গেলে তাদের উদ্ধারে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। উল্লেখ, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে অবৈধ বসতি গড়ে ওঠায় পাহাড় খেকো ও সশস্ত্র সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে, যার ফলে বিভিন্ন সময় অভিযান চালাতে গিয়ে প্রশাসন হামলার মুখে পড়ছে। রাষ্ট্রকে নিজেদের মতো করে গড়ে তুলতে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ। হ্যাঁ জয়ী হলে নতুন বাংলাদেশ গড়ার দুয়ার খুলে যাবে। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও ছিলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদি আমিন ও প্রেস সচিব সালে শিবলি। নতুন দায়িত্ব নেওয়ার পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এটি বিএনপি চেয়ারম্যানের সাথে প্রথম সাক্ষাৎ। পরে তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কূটনীতিকরা। চেয়ারম্যান তারেক রহমান সাহেব আলোচনা করছেন কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়। এখানে ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে,
বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্টনার, ইউএস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যু, আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়। নির্বাচন নিয়ে দে আর ভেরি মাচ এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে, তো এটা নিয়ে দে আর এক্সাইটেড। তারা এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট এবং মানে ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। সো ইট ওয়াজ যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বিএনপির, নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করার তাগিদও দেন তিনি। জামিল হাসান শান্ত রিপোর্ট। আন্তর্জাতিক শিশু বর্ষের মিছিলে ১৯৩৬ সালে বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমানের জন্ম। বগুড়া ও কলকাতায় শৈশব জীবন কাটিয়ে চলে যান বাবার কর্মস্থল পাকিস্তানের করাচিতে। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি। শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের শিক্ষায় বেড়ে ওঠা তার। সেনাবাহিনীর মেজর হিসেবে ১৯৭১ সালে বাংলাদেশের জন্মলগ্নে স্বাধীনতার ঘোষক আর সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে সাহসী ভূমিকায় ইতিহাসে স্থান করে নেন জিয়াউর রহমান বীর উত্তম। ক্ষমতায় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে রেখে যান অসংখ্য অনুসারী। দলের প্রতিষ্ঠার জন্মদিনে নেতাকর্মী আর অনুসারীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। ভক্ত, সমর্থক আর অনুসারীদের ঢল নামে সমাধি প্রাঙ্গণে। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা আর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে এসেছি। যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্রকে এবং বৈধ গণতন্ত্রকে পুরো প্রবর্তন করেছিলেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে ছোটখাটো ভুল হয়ে থাকলেও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান তার দল। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এদিকে নানা আয়োজনে দুদিন ব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। আগামী ২২ জানুয়ারি সব ভোট কেন্দ্রে চূড়ান্ত গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৮ জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সাথে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সাক্ষাৎ করেছেন পুলিশের আইজি ডাক্তার বাহারুল আলম। এদিকে ভোটের মাঠের রাজনৈতিক দলগুলোর নানা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা দ্বিতীয় দফা হালনাগাদ করছে নির্বাচন কমিশন ইসি। আরপিওর বিধান অনুযায়ী আসনভিত্তিক কেন্দ্র ও ভোটার সংখ্যার তালিকা প্রকাশ করা শুরু করেছে কমিশন। কমিশন সূত্র জানিয়েছে, সে অনুযায়ী আগামী ২২ জানুয়ারির মধ্যে সব ভোট কেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করতে সোমবার ঢাকায় নির্বাচন ভবনে আসেন পুলিশ প্রধান ডাক্তার বাহারুল আলম। দীর্ঘ প্রায় ১ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।
এদিকে গণমাধ্যমের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর নানা অভিযোগ তদন্ত করা হচ্ছে। বড় বা ছোট দল হিসেবে কাউকেই বিবেচনা করছে না ইসি। আমরা ওই যে বড় বড় দল বলেন, ছোট দল বলেন, বিষয়টা এরকম না। দলই নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। কমিশন কোনো চাপে নেই জানিয়ে তিনি আরও বলেন, ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে। মোটেই না, কোনো চাপ নাই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ নেই। এছাড়া মঙ্গলবার পোস্টাল ভোট ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। একই দলের চাপে পড়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকের বৈধতা দিচ্ছে নির্বাচন কমিশন। ইসি অতীতের মতো পাতানো নির্বাচনের পায়তারা করলে রাজপথে নেমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন, নাহিদ ইসলাম সহ 3 সদস্যকে শোকজ করে ইসি পক্ষপাতমূলক আচরণ করেছে। সাদ্দাত জাহানের রিপোর্ট। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াতের পর এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের এই বৈঠক শেষে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, এনসিপিকে হেয় প্রতিপন্ন করতে 3 সদস্যকে শোকজ করা হয়েছে। আমাদের একটাই কমন আন্ডারস্ট্যান্ডিং যে আমরা এই নির্বাচনকে কোনোভাবেই একটা সেটেলড এবং বিগত 3টি নির্বাচনের মতো একটা পরিকল্পিত উপায়ে একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য দেশের মানুষের ভোটাধিকারকে অবজ্ঞা করে একটা সেটেলড নির্বাচন করতে আমরা দিব না। এ সময় নাহিদ ইসলাম বলেন, অতীতের মতো দেশের জনগণ নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং দেখতে চায় না। একটি দলের চাপে পড়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে ইসি বৈধতা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একটা ছাত্র সংগঠন সে গুন্ডা বাহিনীর মতো ইলেকশন কমিশনের সামনে যে বসে রয়েছে, তাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে রায়ের আগে যে তাদের সাথে মিটিং করে তাদের পক্ষে রায় নিয়ে আসতেছে, তাহলে এটা কি বার্তা দিতেছে? এবং একটা সংবিধানের ভুল ব্যাখ্যা ইলেকশন কমিশন দিয়ে দিতেছে। ফলে এই ধরনের হঠকারী কাজ ইলেকশন কমিশন যাতে না করে, ইলেকশন কমিশন যদি সবার আস্থা অর্জন করতে না পারে, তাহলে তো আমরা কিভাবে ইলেকশন কমিশন থেকে আশা করব? কমিশন পাতানো নির্বাচনের চেষ্টা করলে শরিক জোটদের সাথে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। ইলেকশন নিয়ে কোনো সংশয় নাই যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে, কিন্তু যদি ইঞ্জিনিয়ার একটা ইলেকশন করার পরিকল্পনা থাকে, যদি প্ল্যান থাকে কারো এরকম, তাহলে সেই প্ল্যান ভেস্তে যাবে এবং এটা প্রতিহত করা হবে। সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এর প্রতিবাদে উত্তালগোটা ক্যাম্পাস। নির্বাচনের একদিন আগে আদালতের ভোট স্থগিত করার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। এর আগে সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বন্ধ করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ইসলামী ছাত্র শিবির। আসন্ন নির্বাচনে 1 লাখ সেনা সদস্য সহ দায়িত্ব পালন করবে নিরাপত্তা বাহিনীর 9 লাখ সদস্য। 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 9,000 কেন্দ্রেই অধিক ঝুঁকিপূর্ণ বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 25,000 কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা। এবার প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণে ব্যবহার করা হবে ড্রোন ক্যামেরা। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। নির্বাচনী প্রচারণা শুরুর আগেই স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার এমন আচরণ 2 ধরনের প্রশ্ন তুলেছে। কেন তিনি এমনটা করলেন? এই প্রশাসন কি সুষ্ঠুভাবে ভোট নিতে পারবে? যা ভাবিয়ে তুলেছে সরকারকেও।
তাই নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। নির্বাচন সামনে রেখে 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000, পুলিশের 1.5 লাখ, আর্মির 1 লাখ, বিজিবির 37,000, বাকিরা বিভিন্ন বাহিনীর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সব কিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনকালীন জেলা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, বিশেষ তথ্যের ভিত্তিতে এলাকা ভিত্তিক অভিযান, চেকপয়েন্ট অভিযান পরিচালনা করবে। আসন্ন নির্বাচনে সারা দেশে মোট ভোটকেন্দ্র 42,761টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 8,780, ঝুঁকিপূর্ণ 16,548, বাকিগুলো সাধারণ। 25,000 কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে পরিস্থিতি। যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি অন ক্যামেরা ব্যবহার করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। এবার নির্বাচনে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ড্রোনের ব্যবহার। নির্বাচনের নিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াডও ব্যবহার করবে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। তিনি জানান 31 জানুয়ারির মধ্যে ব্যক্তিগত অস্ত্র থানায় জমা দিতে হবে। এমপি প্রার্থীরা আবেদন করলে অস্ত্র কিংবা গানম্যান পাবেন। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল 3 আসনে বইছে নির্বাচনী আমেজ। প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। এই আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসিরের প্রতিপক্ষ এনসিপি মনোনীত সাইফুল্লাহ হায়দার। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। টাঙ্গাইলের ঘাটাইলের একদিকে দিগন্তজোড়া কৃষিভূমি, আরেকদিকে সবুজ পাহাড়। প্রকৃতির এই বৈচিত্র্যময়তা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখানকার মানুষের জীবনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। একদিকে দীর্ঘ 17 বছর ভোট না দিতে পারার আক্ষেপ, অন্যদিকে জীবনমান উন্নয়নের দাবি এলাকাবাসীর। এই পাহাড়ের দিকে মনে মনে রাস্তা আছে, যেইগুলোর ভিতরে একটা প্রেগনেন্ট মহিলা যদি আসতে চায় আর কি, ওই রাস্তার মধ্যে একটা বিগ একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে। হাসপাতাল চিকিৎসা বেলা চাই। আমাকে সময় বৃষ্টি হলে পানি বেশি থাকে, রাস্তাঘাটে কোনো হাল নাই। 2টা ওভারব্রিজের দরকার, একটা কলেজ মধ্যে, একটা বাস স্ট্যান্ডে। স্থানীয়রা জানান এলাকায় মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য প্রতিদিনই বাড়ছে। নির্বাচিত প্রার্থীর কাছে এসব সমস্যার সমাধান চান তারা। প্রত্যেকটা এলাকায় মাদক অহরহ বেড়েই যাচ্ছে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখী সমৃদ্ধ একটি ঘাটাইল যিনি উপহার দিতে পারবেন, আমরা ইনশাল্লাহ তাকেই ভোট দেব। বিএনপি প্রার্থী অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসির ভোটারদের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত টাঙ্গাইল গড়ার পরিকল্পনার কথা বলছেন। সবচেয়ে বড় সমস্যা মাদকের বিস্তার। এই মাদকটা গ্রাস করেছে একবারে সরকারি পৃষ্ঠপোষকতায়, বলতে পারেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। এখানে আমাদের তরুণ, আমাদের ছাত্র যুবকদেরকে নেশা দ্রব্য গ্রহণ করা শিখিয়েছে, কিছুদিন পর বিক্রি করা শিখিয়েছে। সমাজকে মাদক মুক্ত করতে হবে। তার প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার রাষ্ট্র পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। এখানে একটি অংশ বন সুবিধা অঞ্চল, একটি অংশে নদী এবং সমতল অঞ্চল। কিন্তু দুইটি অঞ্চলের মানুষের কিছু ক্ষেত্রে সাংস্কৃতিক ডিফারেন্স রয়েছে, যে এই ডিফারেন্সগুলোকে দেখে এবং কৃষি নির্ভর অঞ্চল হিসাবে এখান থেকে কৃষি নির্ভর কিছু শিল্প গড়ে উঠেছে পাহাড়ি অঞ্চলে, সেগুলোকে দেশের বাইরে তাদের রপ্তানির ব্যবস্থাপনা করা এবং এই কৃষি নির্ভর শিল্পগুলোকে প্রণোদনা দেওয়া, এই বিপুলগুলোতে আমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং তারা এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছে। ঢাকা থেকে 119 কিলোমিটার দূরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভোটার প্রায় 4 লাখ। জামিল হাসান শান্ত, ATN বাংলা, টাঙ্গাইল।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শীতলক্ষা নদীর পাড়ে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি নারায়ণগঞ্জ জেলার যে লঞ্চ ঘাট রয়েছে শীতলক্ষা নদীর পাড়ে। আপনাকে এখানে জানাতে চাই, এখানে আমরা যতক্ষণই রয়েছে এখানে মশার ব্যাপক উপদ্রব রয়েছে এই পুরো এলাকা জুড়ে। একই সাথে এখানে যারা বাসিন্দা যারা রয়েছেন, আশপাশে যারা বসবাস করেন, তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে প্রতিনিয়ত এই মশার যন্ত্রণায় তাদের ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়। একই সাথে নানা রোগবালাই তো লেগেই আছে। সেজন্য তারা প্রত্যাশা করছেন এই আসন থেকে, যেহেতু এইটি নারায়ণগঞ্জ 5 আসন, এই নারায়ণগঞ্জ 5 আসনে যিনি নির্বাচিত হবেন, জনগণের এই যে চরম যে ভোগান্তি সহ যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে চিহ্নিত করে দ্রুত সমাধান করেন, এমনটাই প্রত্যাশা এই নারায়ণগঞ্জবাসীর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। কোটি কোটি টাকা বিদেশে পাচারের কারণে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যাংকগুলো হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর গুলশানে MCCI কার্যালয়ে আয়োজিত সিস্টেমেটিক এফোর্টস টু আন্ডারস্ট্যান্ড ইকোনমিক পালস ইম্পর্টেন্স অব পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। দেশে নির্মাণ খাত বাদে অর্থনীতির সব ক্ষেত্রে কিছুটা সম্প্রসারণ হয়েছে, তবে এ সম্প্রসারণ ও প্রবৃদ্ধির হার কিছুটা মন্থর। বাংলাদেশে আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন USA ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের একটি মিলনায়তনে সংগঠনের সভাপতি M ফারুক H মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনকের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের USA ইনকের সভাপতি দুলাল বেহেন্দু, মর্গেজ প্রফেশনাল ক্রিস রুদ্র, সাধারণ সম্পাদক মোহাম্মদ N আলম মিনার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্য ও তাদের পরিবারের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। সভা শেষে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যালট পেপারে একটি নির্দিষ্ট দলের প্রতীককে প্রাধান্য দেয়া, সাধারণ প্রবাসীদের পরিচিত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা সহ ভোটকে বিতর্কিত করার অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সৌদি আরবের মক্কায় বিএনপি নেতারা। সৌদি আরবের স্থায়ী একটি হোটেলে মক্কা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। কক্সবাজার জেলা শ্রমিক দলের সহসভাপতি ও মক্কা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সলিমুল্লাহ, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, মহসিন ও রায়হান উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে নিজের ক্ষমতা ও প্রভাবকে বেশি গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার মূলনীতি, বিশেষ করে সদস্য দেশগুলোর সমতার ধারণা আজ বহু হুমকির মুখে। বহুপাক্ষিক সমাধান এখন অপ্রাসঙ্গিক। ওয়াশিংটনের এমনটাই বিশ্বাস করে, আর তাই আইনের শাসনের বদলে আমেরিকা শক্তির শাসন চাই বলেও জানান তিনি। মূলত ভেনেজুয়েলায় আমেরিকান সামরিক অভিযান চালানো এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। খেলার খবর। সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চিত। নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়া এবং শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তন করার অনুরোধ করে আসছে আইসিসিকে। বিসিবির সাথে আলোচনা শেষে খেলা না খেলার ব্যাপারে 21 জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। গণমাধ্যমে এমনই সংবাদ প্রকাশ করা হয়েছে, কিন্তু এমন কথা অস্বীকার করেছে বিসিবি। পরাগ কারমানের রিপোর্ট।
আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আগামী বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকে এই সময়সীমার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। গণমাধ্যমে এমনই সংবাদ, কিন্তু বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান এসব কথা অস্বীকার করেন। বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। এর আগে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে রাজি করাতে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে আইসিসির প্রতিনিধি দল ঢাকায় আসে। সেই সভায় বিসিবি আবারও জানায় আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ইচ্ছুক তারা, তবে কোনোভাবেই ভারতে নয়, ভেন্যু পাল্টাতে হবে। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার কথাও জানায় বিসিবি। সি গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও আইসিসি প্রতিনিধি দলকে দিয়েছিল বিসিবি, কিন্তু বিসিবির এই প্রস্তাবে সাড়া দেয়নি আইসিসি। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবিতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাদ দিলে নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে অংশ নিতে বেঁকে বসে বাংলাদেশ। তারপর থেকে আইসিসির সঙ্গে চলে আলোচনা পর্যালোচনা। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি নিজেদের দাবিতে অনড় থাকে তবে বদলি হিসেবে স্কটল্যান্ডকে খেলানোর চিন্তাভাবনা করে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ আইসিসি। পরাগ আরমান, এটিএন বাংলা। জাতীয় আর্চারিতে স্বর্ণপদক জিতলে পাওয়া যাবে 50,000 টাকা। বুধবার থেকে টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ একাডেমিতে শুরু হবে 16তম জাতীয় আর্চারি প্রতিযোগিতা। এই আসরে নতুনত্ব এনেছে ফেডারেশন। কম্বাইন্ড রিকার্ভ নারী পুরুষ 2 বিভাগে পদক জয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। বিকেল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী 50,000, রৌপ্য 25 ও ব্রোঞ্জ জয়ী 10,000 টাকা করে পাবেন। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে 71 দল অংশ নিচ্ছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। চট্টগ্রামে সীতাকুণ্ডে অভিযানের সময় সন্ত্রাসী হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত, 3 র্যাব সদস্য সহ আহত 4 জন। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে কূটনীতিকদের বৈঠক, নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা ইস্যু নিয়ে আলোচনা, ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ। এবং একটি দলের চাপে পড়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকের বৈধতা দিচ্ছে ইসি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে নাহিদ ইসলাম পাতানো নির্বাচন প্রতিহতের হুঁশিয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।